আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজ থেকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল ক্লাস চালু করব। চলো সময় নষ্ট না করে পড়ানো শুরু করা যাক। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। তো দশম শ্রেণীর ভূগোলের আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা হবে একদম প্রথম অধ্যায়, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ফার্স্ট। তোমরা ভূগোলের বইটা দেখলে বুঝতে পারবে প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। এবারে এইটা পড়তে গেলে ফার্স্টে ভূগাঠনিক প্রক্রিয়াটা আমাদের বুঝতে হয়। ভূগাঠনিক প্রক্রিয়া, ভূত্বক বা ভূগঠন কিভাবে ঘটে, কি কি প্রক্রিয়ায় ঘটে, সেটা সবার আগে তোমাদেরকে বুঝতে হবে। তা এটা বোঝার জন্য মেনলি ভূগাঠনিক প্রক্রিয়া দুটোভাবে ঘটতে পারে। এক হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার দ্বারা, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা। ব্যাপারটা বোঝো ভালো করে, অন্তর্জাত মানে মিন্স আর বহির্জাত মিন্স। দেখো সাপোজ যদি আমি এটা দেখি, এটা একটা ভূপৃষ্ঠ, একটা লেয়ার। এইবার লেয়ার তো এর উপরে যদি কোনো ভূপ্রক্রিয়া ঘটে, যদি উপরে ঘটে, বাইরে ভূপৃষ্ঠের বাইরে যেটা ঘুরছে সেটা হচ্ছে বহির্জাত, বাইরের দিকে। আর যে প্রক্রিয়াগুলো ভিতরে ঢুকছে, ভূপৃষ্ঠের তলায় ভিতরে ঢুকছে, ভিতরে ঘটছে, সেইগুলোকে বলা হচ্ছে, যেমন এইখানে লাভা, পরিচলন স্রোত, ভূমিকম্প, এগুলো কিন্তু ভিতর থেকে ঘটে। তাহলে দুটো প্রক্রিয়া বোঝা গেল। একটা ভূগাঠনিক প্রক্রিয়া মেনলি দুটো প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, একটা হচ্ছে বহির্জাত আর একটা অন্তর্জাত। মেনলি তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে আছে বহির্জাত প্রক্রিয়াটা নিয়ে, অন্তর্জাত প্রক্রিয়াটা সেরকমভাবে নেই। তাহলে বহির্জাত প্রক্রিয়া আলোচনা করতে গেলে ফার্স্ট কি আসবে? বহির্জাত প্রক্রিয়া আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তারপরে কি আসবে তার বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। আমরা পরপর পয়েন্ট টু দি পয়েন্ট ধরে আলোচনা করব। ফার্স্ট আমি আসছি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, একটা এক্সাক্ট সংজ্ঞা কি হবে? ভূপৃষ্ঠের সামান্য নিচে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের সামান্য নিচে পরিবর্তন ও বিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আরেকটা জিনিস বুঝতে হবে, বহির্জাত প্রক্রিয়াকে কিন্তু পর্যায়ন প্রক্রিয়াও বলা হয়, এটা জেনে রাখো। সংজ্ঞা মিটিয়ে দিতে বলেছি, ভূপৃষ্ঠের ঠিক নিচে, সামান্য নিচে ভূপৃষ্ঠের পরিবর্তন ও বিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ফার্স্ট আমরা সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি ঢুকবে? দু নম্বর আসবে বৈশিষ্ট্য। তা বহির্জাত প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্ট 1 নম্বর বৈশিষ্ট্য এখানে ধীর প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি করে ঘটে না, আস্তে আস্তে, অতীব ধীর প্রক্রিয়া এটা একটা। 2, মূলত সৌর শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, এইগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার প্রধান উৎস। 2 নম্বর। 3 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়ায় সৃষ্ট হওয়া ভূমিভাগের ওপর বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ছোট ছোট ভূমিরূপ সৃষ্টি হয়। ধরো অন্তর্জাত প্রক্রিয়ায় কোনো একটা প্রক্রিয়া ঘটলো, ঘটার পরে মূলত বহির্জাত প্রক্রিয়ার দ্বারাই ভূপৃষ্ঠের ওপরে ছোট ছোট ভূমিরূপগুলো গঠিত হবে। 2 নম্বর বোঝা গেছে। এইবার বলছে যে ভূমিরূপের পরিবর্তন কোথাও জৈব শক্তি, কোথায় অজৈব শক্তির প্রভাবে ঘটতে পারে। কোথাও কোথাও ক্ষেত্রে জৈব অজৈব একত্রের প্রভাবে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। মানে প্রক্রিয়াটা করছে কে? বহির্জাত প্রক্রিয়া তো হয়ে গেল, এরপরে জৈব অথবা অজৈব দুটো প্রক্রিয়ার মাধ্যমেই ভূমিরূপের পরিবর্তন ঘটতে পারে। তাহলে মেনলি আমরা 3টে আলোচনা করলাম। এটা ধীর প্রক্রিয়া,
2 নম্বর হচ্ছে এটি মূলত সৌরশক্তি অথবা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই মাধ্যাকর্ষণ শক্তির মেন উৎস, প্রধান উৎস 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি না ভূমিরূপের পরিবর্তনে কোথাও জৈব শক্তি, কোথাও অজৈব শক্তি, আবার কোথাও জৈব অজৈব একসাথে ঘটতে পারে। মেনলি 3টে বৈশিষ্ট্য দিলেই চলবে। এবার 3 নম্বর কি হবে? উদাহরণ। কি হবে উদাহরণ? বহির্জাত শক্তি উদাহরণ, ফার্স্ট নদীর ক্ষয়, হিমবাহ, বায়ু, এগুলো ঘটবে। তাহলে প্রথমে আমি বোঝালাম ভূগাঠনিক প্রক্রিয়া দুভাবে ঘটছে, অন্তর্জাত বহির্জাত। তারপরে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সংজ্ঞা বললাম, বৈশিষ্ট্য বললাম, উদাহরণ বললাম। এবারে বহির্জাত শক্তির কাজের প্রক্রিয়া। এই যে বহির্জাত শক্তি আছে কিভাবে কাজের প্রক্রিয়া, কাজের প্রসেস, অ্যাকশন প্রসেসটা কি সেটি আলোচনা করা হবে। কাজের প্রক্রিয়াটা কিরকম দেখো, বহির্জাত প্রক্রিয়ার কাজটা মূলত মেনলি 3টে কাজের প্রক্রিয়াটা 3টে ভাবে ঘটে থাকে। 1 অবরোহণ, 2 আরোহণ, 3 পর্যায়ন। এবার প্রশ্ন হচ্ছে স্যার অবরোহণটা কি জিনিস? অবরোহণ খায় না মাথায় আমাকে। তো চলো অবরোহণ ব্যাপারটা আমরা বুঝে নিই। বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উঁচু ভূমিরূপ ক্ষয় পেয়ে নিচু হয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে অবরোহণ। সাপোজ এই একটা জিনিস তুই ভালো করে বুঝবে, ধরো এই একটা ভূমিরূপ, তো একটা ভূমিরূপ গেছে, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে এই উঁচু ভূমিরূপটা ক্ষয়ছে, ক্ষইল এই উঁচু ছিল এমন নিচু হয়ে গেল, তখনই বলা হবে, ওই প্রক্রিয়াটাই বলা হবে অবরোহণ। বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে, বহির্জাত শক্তির প্রভাবে উঁচু ভূমিরূপ নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অবরোহণ। বলা গেল? তাহলে আরেকবার আমি রিপিট করছি, কি বললাম? বহির্জাত শক্তির দ্বারা উঁচু ভূমিরূপ যখন নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবরোহণ। নেক্সট, তাহলে আরোহণটা কি? আরোহণটা পুরো উল্টো। প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্ট পদার্থ, ক্ষয়জাত পদার্থ যখন সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের নিচু স্থানকে উঁচু করে দেয়, ভূপৃষ্ঠের নিচু স্থান যখন সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায় তখন সেটাকে বলা হয় আরোহণ। মানে ব্যাপারটা আরেকবার ভালো করে বলি, প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্ট ক্ষয়জাত, ধরো নদী ক্ষয় করেছে, নুড়ি কাপড় বালি প্রচুর ক্ষয় করে জমা করে একটা নিচু স্থান জমে এই দেখো, সাপোজ একটা ধরো আঁকা দিলে ওটা বুঝতে পারবে, ধরো এই একটা নিচু স্থান, এটা নিচু ছিল, এবারে নুড়ি দীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তি নদী বয়ে আনছে, নুড়ি কাপড় বালি কাদা এমন জমে একটা উঁচু পর্বতে উঁচু তৈরি করে দিল। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তখন আরোহণ। প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যখন কোনো নিচু স্থান উঁচু হয়ে ওঠে সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আরোহণ। এক কথায় অবরোহণ মানে কি? অবরোহণ হচ্ছে যে ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয় হয়ে নিচু হয়ে যাবে, সেই প্রক্রিয়া হচ্ছে অবরোহণ। আরোহণ ঠিক তা উল্টো, ভূপৃষ্ঠের নিচু স্থান ক্ষয়জাত পদার্থের দ্বারা সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায় যে প্রক্রিয়ার দ্বারা, তাকে বলা হচ্ছে আরোহণ। এটা উঁচু স্থান নিচু হচ্ছে অবরোহণ, আর নিচু স্থান যখন সঞ্চিত হয়ে উঁচু হয়ে যাবে তখন আরোহণ, পুরো উল্টো। আর আরও একটা প্রক্রিয়া আছে যেটা বলছে কি পর্যায়ন। সেটা কিরকম না, আরোহণ দ্বারা ভূমিভাগের পায় সমতলীকরণকে পর্যায়ন বলে। ক্ষয় সীমার সাপেক্ষে, একটু ভালো করে বলি, ক্ষয় সীমার সাপেক্ষে অবরোহণ ও আরোহণ দ্বারা ভূমিভাগের পায় সমতলীকরণকে পর্যায়ন বলা হয়। বুঝতে পেরেছি? জাস্ট রিপিটেড আমি, যে ক্ষয়সীমার সাপেক্ষে আরোহণ ও
অবরোহণ দ্বারা ভূমিভাগের প্রায় সমতলীকরণকে বলা হয় পর্যায়ন। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম বহির্জাত শক্তির কাজের প্রক্রিয়া কি কি? অবরোহণ, আরোহণ, পর্যায়ন। এবারে কিছু কিছু জিনিস এখানে আছে। আর একটা যেমন গ্রেড বা পর্যায়, এটা একটা ছোট প্রশ্ন তোমাদের এর মধ্যে পড়িয়ে রাখি, এটা কিন্তু মাধ্যমিকে বারবার আসে। গ্রেড বা পর্যায় সর্বপ্রথম কে বলেছিল? জি.কে. গিলবার্ট ব্যবহার করেছিলেন। কে ব্যবহার করেছিল? পর্যায়ন কথাটা প্রথম কে ব্যবহার করে? জি.কে. গিলবার্ট প্রথম পর্যায়ন কথাটা ব্যবহার করে। তাহলে বোঝা গেল এটা। আর একটা জিনিস, এবার আমি নেক্সট যে জিনিসটা রাখবো, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য। এটা একটা 2 নম্বরের প্রশ্ন আসে, আমি মেনলি পড়াবার জন্য এই টপিকটাই আলোচনা করছি। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য। দেখো একটা পার্থক্য কিন্তু এখন তুমি বুঝে গেছো যে ফার্স্ট প্রক্রিয়া, অবরোহণ কিন্তু ক্ষয়জাত প্রক্রিয়া, ক্ষয় প্রক্রিয়া। আর আরোহণ সঞ্চয় প্রক্রিয়া, কারণ সঞ্চয় হয়েই তো নিচু স্থানটা উঁচু হবে, আর ক্ষয় করি তো তোমার উঁচু স্থানটা নিচু হয়ে যাবে। তাই অবরোহণ ক্ষয় প্রক্রিয়া, আরোহণ সঞ্চয় প্রক্রিয়া। ফার্স্ট। সেকেন্ড ফল, এই প্রক্রিয়া কি হবে, ফলাফলটা কি? নেক্সট হচ্ছে এই তো ভূমিভাগ নিচু হয়, ভূমিভাগ নিচু হয় অবরোহণের দ্বারা, আর আরোহণের দ্বারা ভূমিভাগ উঁচু হয়। এটা নিচু, এটা উঁচু, সিম্পলি মনে নাও। ভূমিভাগটা অবরোহণে নিচু হবে, আরোহণে উঁচু হবে। 3 নম্বর পর্যায়, অবরোহণ মূলত যৌবন পর্যায়ে ঘটে। 3টে পর্যায়ে পরবর্তীকালে পড়বে, মধ্যম আছে। মেনলি যৌবন পর্যায়ে অবরোহণ ঘটে, সেই সময় নদীর যে কোনো জিনিসের ক্ষয় বেশি হয় যৌবনে। আর আরোহণ মেনলি প্রধানত বার্ধক্য পর্যায়ে ঘটে। বুঝতে পারলাম? ফার্স্ট এটি ক্ষয় প্রক্রিয়া, এটি সঞ্চয় প্রক্রিয়া, এটি ভূমিভাগ নিচু করে, এটি উঁচু করে, এটি যৌবন পর্যায়ে ঘটে, এটি বার্ধক্য পর্যায়ে ঘটে। আশা করছি তোমরা আমার চ্যাম্প স্টুডেন্টস প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট যে হবে, এবারে আসবো কিছু কিছু বহির্জাত শক্তি, তার কার্যকরী অঞ্চল, কি প্রক্রিয়ায় শক্তিগুলো কার্যকরী হয় এবং কি কি ভূমিরূপ গঠন করে। চলো সময় নষ্ট না করে এই দিকটাতে আমরা মেন জিনিসের উপর ফোকাস করি। ফার্স্ট কি আছে? নদী। আমরা জানি, আমি একটু আগে বলেছিলাম যে বহির্জাত শক্তির একটা অন্যতম উদাহরণ আমি বলতে পারি কি? নদী। তার নদী কি কোনখানে কোন অঞ্চলে কার্যকরী হয়? মেনলি আর্দ্র অঞ্চলে, যেখানে মানে বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলে কার্যকরী হচ্ছে এই নদী। কি কি প্রক্রিয়ায় নদী ক্ষয় করছে? ক্ষয় সঞ্চয় কি কি প্রক্রিয়া ঘটে? আরোহণ, অবরোহণ এবং পর্যায়ন, 3টে প্রক্রিয়ায় মেনলি ঘটে। কি কি ভূমিরূপ তৈরি করে? ভি এবং আই আকৃতি উপত্যকা, এটা যৌবন পর্যায়ে ক্ষয় করে হয়। গিরিখাত ক্ষয়ের দ্বারা হয়। জলপ্রপাত ক্ষয়ের ফলে ঘটে। প্লাবন, এই যে প্লাবন তখন এটা চলে আসছে আরোহণের দ্বারা, মানে সঞ্চয়ের ফলে ঘটছে। আর বদ্বীপ আরোহণের দ্বারা, কারণ এটাও সঞ্চয়ের ফলে ঘটছে। এগুলো ইন ডিটেলস পরে তোমাদেরকে আলোচনা করা হবে। তারপরে আর কি শক্তি বহির্জাত? হিমবাহ। তাহলে এটা কোন অঞ্চলে কার্যকরী হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে। এই উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু কি কার্যকরী হচ্ছে? হিমবাহ। কি কি প্রক্রিয়া এরা কার্যকরী, মানে হিমবাহ কি প্রক্রিয়া ঘটে? ক্ষয় সঞ্চয় কি কি প্রক্রিয়া ঘটায়? ওই সেম, অবরোহণ, আরোহণ আর পর্যায়ন। নেক্সট কি আছে? কি কি ভূমিরূপ গঠন করে? শার্ক, এডিটি, কেম, রসে মোতানে, গাব রেখা, আরো অনেক আছে। এগুলো ইন ডিটেলস পরবর্তীকালে তোমরা জানতে পারবে। এবারে নেক্সট 3 নম্বর বহির্জাত শক্তি কি আছে? 3 নম্বর বহির্জাত শক্তি হচ্ছে বায়ু। বায়ু কার্যকরী অঞ্চল। বায়ু কোথায় বেশি কার্যকরী হয়? তোমরা অনেকেই পড়েছো, বলো তো। সেটা হচ্ছে বায়ু হচ্ছে মরু বা মরুপ্রায় অঞ্চলে। তো কি কি পদ্ধতিতে ক্ষয় করে? ওই এক সেম জিনিস, আরোহণ, অবরোহণ, পর্যায়। কি কি ভূমিরূপ গঠন করে?
গৌড়, বাজাদা, বালিয়াড়ি, পেডিমেন্ট, এগুলো ইন ডিটেলস আলোচনা করা হবে। তো আশা করছি কি কি শক্তি কি কি প্রক্রিয়া তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা ফার্স্ট এক করে আসবো। আজকে যে জিনিসটা নিয়ে করব সেটা হচ্ছে তিনটে শক্তি নিয়ে আলোচনা করা হবে মেনলি, তোমাদের সিলেবাসে তিনটেই আছে। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে নদীটাকে নিয়ে। তো নদী, আচ্ছা তোমরা তো প্রত্যেকে নদী দেখেছো, নদীতে স্নান করেছো, নদী দেখতে খুব ভালো লাগে, নদীতে স্টিমার চেপেছো। কেউ কি বলতে পারবে নদী কাকে বলে? নদী কাকে বলে আমাকে একটু জানাও তো, নদী কাকে বলে? নদীর একটা সংজ্ঞা আছে, কি বলো তো? তুষার গলা জল, বৃষ্টির জল বা পোষ্যবন থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সাগর, নদী, সাগর, মহাসাগর বা হ্রদে বা অন্য কোনো জলাশয়ে পতিত স্বাভাবিক জলধারাকে বলা হয় নদী। কি বললাম? কোনো তুষার গলা জল থেকে বা পোষ্যবন থেকে বা বৃষ্টির জল থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয়ে কোনো সাগর, মহাসাগর, জলাশয় বা হ্রদে যে জলধারা পতিত হয় তাকে বলা হয়, স্বাভাবিক জলধারা পতিত হয় তাকে বলা হয় নদী। আশা করছি তোমরা নদীর সংজ্ঞাটা পেয়ে গেছো। এবারে নদীর সংজ্ঞা বললাম, উদাহরণ অনেক জানো, মিসিসিপি আছে, গঙ্গা নদী আমাদের সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় নদী গঙ্গা, সেটাকে আমরা জানি। এবার নদী থাকা মানেই কিছু কিছু জিনিস চলে আসছে। ফার্স্ট আমরা পড়লাম নদী, তো সেকেন্ড কি পড়বো? নদী তো পড়া হয়েছে, সেকেন্ডের এটা আমরা জানবো যে নদী অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা, প্রত্যেকটা নদী অববাহিকা আছে, গঙ্গা নদী অববাহিকা আছে, গোদাবরী অববাহিকা আছে। তো এই অববাহিকাটা কি, চলো সেটা একটু জানা যাক। নদীর উৎস থেকে, যেখান থেকে নদী উৎপন্ন হচ্ছে, উৎস থেকে কোনো নদী তার সমস্ত উপনদী মিলে যে অঞ্চলের জল বয়ে নিয়ে আসে সেই অঞ্চলটিকে নদীর অববাহিকা বলা হয়। ধরো সাপোজ, এটা অববাহিকার ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে, সাপোজ এই নদী এখানটা উৎপন্ন হলো, এখানে কোনো একটা জলতুষার করা হিমবাহ আছে, উৎপন্ন হলো, এখান থেকে আসছে, এখানে একটা হিমবাহ একটা উপনদী উৎপন্ন করছে, এটা উপনদী, এদিকে একটা শাখা নদী উৎপন্ন করছে, করে 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 এই একটা হ্রদ এইখানে পতিত হচ্ছে। এই যে উৎস থেকে কোনো নদী শাখা প্রশাখা উৎপন্ন করে যখন পতিত হয়, পুরো যতটা পর্যন্ত মানে পতিত হচ্ছে পুরো জায়গাটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। ক্লিয়ার? আমি সংজ্ঞা বেঁধেছি, আরেকবার আমি তোমাদের বলছি, উৎসর জায়গা থেকে কোনো নদী তার সমস্ত উপনদী শাখা নদী মিলে যে অঞ্চল দিয়ে জল বয়ে নিয়ে আসে, যে অঞ্চল দিয়ে জলটা আসছে সেই অঞ্চলটাকে বলা হয় নদীর প্রধান অববাহিকা। উৎস অঞ্চল থেকে কোনো নদী তার শাখা তার উপনদী, কোনো নদী এবং তার উপনদী যে অঞ্চলের মধ্য দিয়ে জল বয়ে নিয়ে আসে সেই অঞ্চলটিকে বলা হয় নদীর প্রধান অববাহিকা। সরি, আমি এই জিনিসটা একটু ভুল বলেছি তোমাদেরকে, এটা নদীর প্রধান অববাহিকা হবে না, এটা হবে হচ্ছে ধারণ অববাহিকা। ঠিক আছে, এটা হবে তোমাদের ধারণ অববাহিকা। তো তাহলে এবার বলতাম তাহলে নদী অববাহিকা কোনটা, চলো একটু বলা যাক। প্রধান নদী, উপনদী ও শাখা নদী মিলে যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয়, যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে বলা হয় তোমার নদী অববাহিকা। আর ধারণ অববাহিকাটা কি? নদী উৎস অঞ্চল থেকে নদী এবং তার উপনদী যে অঞ্চলের মধ্য দিয়ে জল বয়ে নিয়ে আসে সেই অঞ্চলটি হলো নদীর ধারণ অববাহিকা। বলতে পারলাম? নেক্সট হচ্ছে উপনদী বা শাখা নদী কাকে বলে। আশা করি এইটা তোমরা ক্লাস 6-এ পড়েছো। বলো তো উপনদী আর শাখা নদী কাকে বলে?
নদী কোনো উচ্চভূমি থেকে বা কোনো জায়গা থেকে নদী উৎপন্ন হওয়ার পর যে জলধারা প্রধান নদীর মধ্যে এসে মিলিত হয় সেই নদীটিকে বলা হচ্ছে প্রধান নদীটির উপনদী। নদী কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়ার পর কোনো ছোট জলধারা যখন প্রধান নদীর মধ্যে মিলিত হয় তখন ওই ছোট জলধারাটিকে প্রধান নদীর উপনদী বলা হয়। বুঝতে পারলাম? ব্যাপারটা এইরকম। সাপোজ তুমি দেখতে পারো, ধরো এইখান থেকে গঙ্গা নদী এসে গেল, উৎপন্ন হয়েছে, বইছে, হঠাৎ করে এখান থেকে এসে মিলিত হলো, তাহলে এই নদীটি হলো এই ধরো গঙ্গা যমুনা, যমুনা এটা গঙ্গা। তাই গঙ্গাটা যখন আসছে তো জানি ধরো গঙ্গোত্রী থেকে এলো, এসে বইছে, হঠাৎ করে এই ছোট জলধারাটা যখন প্রধান নদীর মধ্যে মিলিত হচ্ছে, মানে গঙ্গার মধ্যে মিলিত হচ্ছে, তখন এই ছোট জলধারাটি হচ্ছে প্রধান নদীটির উপনদী। তো বলতে গেলাম যখন কোনো নদী উৎস থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয় সেই সময় যদি কোনো ছোট জলধারা ওই প্রধান নদীটির মধ্যে মিলিত হয় তখন ওই জলধারাটিকে প্রধান নদীর উপনদী বলা হয়। যেমন গঙ্গার প্রধান উপনদী কি? যমুনা। আবার অনেক সময় কি হয়, উপনদী বলে বা শাখা নদী কাকে বলে, আবার অনেক সময় যখন কোনো বড় নদীর থেকে অনেকগুলি ছোট ছোট নদী ভাগ হয়ে যায় তখন ওই ছোট ছোট নদীগুলিকে প্রধান নদীর শাখা নদী বলা হয়। অ্যাকচুয়ালি এরকম জিনিস যুক্ত হবে না, এই আমি গঙ্গা এখান থেকে এলো, বইছে বইছে বয়ে বয়ে একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, দিয়ে 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 আবার পতিত হচ্ছে। যখন কোনো একটি বড় নদী থেকে অনেকগুলি ছোট ছোট শাখা বেরোয়, ছোট ছোট জলধারা বেরোয়, তখন এই ছোট ছোট জলধারাগুলিকে ওই বড় নদীটির শাখা নদী বলা হয়। মানে এখানে ওটা উল্টো, আগেরটার মতো। আগেরটা কি অন্য জায়গা থেকে অন্য কোনো জলধারা প্রধান নদীর থেকে মিলিত হচ্ছে, সঙ্গে মিলিত হচ্ছে, আর সেটা হচ্ছে উপনদী। আর শাখা নদীটা কি? শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকেই ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? শাখা নদী হচ্ছে পদ্মা, মেঘনা, এগুলো হচ্ছে শাখা নদী। নেক্সট কি? জলবিভাজিকা। দুই বা ততোধিক, দুই বা তার অধিক নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয়। দুই বা তার অধিক নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। সাপোজ এইটাও একটা জিনিস বলা যেতে পারে, ধরো এইটা একটা নদী অববাহিকা, এটা এরকম বলা যায়, ধরো এইটা একটা এরকম রাখলাম, এইটা নদী অববাহিকা, মাঝখান থেকে এই উচ্চভূমিটা চলে গেছে এরকম ভাবে, এদিকে একটা অববাহিকা, এদিকে একটা অববাহিকা, মাঝখান একটা পর্বতের না একটা উচ্চভূমি আছে, এই উচ্চভূমিটাকে বলা হবে জলবিভাজিকা। দুই বা তার অধিক নদী অববাহিকাটাকে পৃথক করে দিচ্ছে। বোঝা গেল? যেমন উদাহরণ কি হবে? পশ্চিমঘাট পর্বতে ভারতের পূর্ব পশ্চিম বাহিনীর মধ্যস্থিত জলবিভাজিকা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জলবিভাজিকা। নেক্সট আমরা বুঝিয়ে দিতে পারলাম এটা। এইবার নদীর উৎস ও নদীর মোহনা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। নদী যেখান থেকে উৎপন্ন হয়, নদী যেখান থেকে বের হয়ে তৈরি হয় তাকে বলা হচ্ছে নদীর উৎস। আর নদী যেখানে মেশে, নদী যেখানে সাগরে গিয়ে মেশে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে নদীর মোহনা। আশা করি এটা বলতে পারছি আমি। নেক্সট কি হবে? নদী উপত্যকা, সেটা নিয়ে আলোচনা করা হবে। বলছে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরের উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ খাতকে নদী উপত্যকা বলা হয়। ব্যাপারটা এইটাও আর একটা জিনিস বলা যেতে পারে। কিরকম? ধরো এই যে এদিকে নদীর পাড়, এদিকে নদীর পাড়, এই জল বইছে,
এই যে জায়গাটাতে বইছে ডিপনেসটাকে, এটাকে, এইটা হচ্ছে নদী খাল। বুঝতে পারলো? তাহলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরের উচ্চভূমির মধ্যবর্তী সংকীর্ণ খাতকে বলা হচ্ছে নদী উপত্যকা। আশা করছি এটা ক্লিয়ার। এবারে নেক্সট, নদীর গতি। নদীর কটা গতি? অ্যাকচুয়াল নদীর 3টে গতি। নদীর উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নদীর গতি সম্পর্কে আরও বিশদ আলোচনা করব। আজকে এতটুকুই থাক, ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাটা বাজিয়ে দাও, আর প্রচুর শেয়ার করো। আমি এটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে যদি প্রতিদিন আমার এই ক্লাসটা করো তাহলে আর প্রাইভেট টিউশন নিতে লাগবে না। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো করে বুঝে নোটস তৈরি করো, আর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।